মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তির অভিযোগে ইতিশা সোরেনের বাড়িতে যেমন বিশাম আদিবাসী গাঁওতার পদাধিকারীরা তারা পৌঁছে গিয়েছেন, তার পাশাপাশি এই গোটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ সেদিকেও আমাদের নজর থাকবে। কারণ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত, বিশেষত এই মেডিকেলের শংসাপত্র দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে যে সংঘাত, তাতে সুপ্রিম পদক্ষেপ দেখতে পাওয়া যায়, নজরে আসে এবং তারপর জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সংক্রান্ত মামলার যাবতীয় সব রকম শুনানি হবে সুপ্রিম কোর্টে। হাইকোর্ট থেকে ইতিমধ্যেই মামলা সরেছে সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে এবং এই 3 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অন্যদিকে হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ বহাল। নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ইন্দ্রাণী, আরো একবার যে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো, কারণ এই মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তির অভিযোগ, সেই মামলা এবং তাতে সুপ্রিম পদক্ষেপ এই মুহূর্তে কি বলছে? শীর্ষ আদালতের শীর্ষ বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা অর্থাৎ মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতির সমস্ত মামলা একটি রিট পিটিশন করে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট এবং এখন থেকে এই মামলা সুপ্রিম কোর্টে শোনা হবে। আগামী 3 সপ্তাহ আদালতের শীর্ষ বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতি বেঞ্চ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা অর্থাৎ মেডিকেলের ভর্তি সংক্রান্ত দুর্নীতির সমস্ত মামলা একটি রিট পিটিশন করে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট এবং এখন থেকে এই মামলা সুপ্রিম কোর্টেই শোনা হবে। আগামী 3 সপ্তাহ পর এই মামলার শুনানি। প্রথমত এটি। দ্বিতীয় সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যেদিকে তাকিয়েছিল গোটা দেশ, যে নজিরবিহীন সংঘাত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের 2 বিচারপতির মধ্যে, সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে যে তারা এটা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না বা এই বিষয়ে নিজেদের কোনো পর্যবেক্ষণ এখনই দেবেন না, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের গরিমা এবং প্রভাব এর সাথে জড়িত রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই নিয়ে কিছু বললে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, সুতরাং বিষয়টি তারা অন্যভাবে হ্যান্ডেল করবেন। তৃতীয়ত, আজকে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিষেক মনু সিংভি আইনজীবী তারা কিন্তু বারে বারে নাম না করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করেন। কপিল সিব্বাল বলেন যে এখনো পর্যন্ত এই মামলায় স্থগিতাদেশ দেওয়ার পরেও বিভিন্ন টিকা টিপ্পণী এর উপর করে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং এছাড়াও তিনি আরও মনে করিয়ে দেন যে কোনো একটি র্যালিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় হেঁটেছিলেন, এই বিষয়টিও তিনি তুলে ধরেন সুপ্রিম কোর্টের কাছে। অপরদিকে অভিষেক মনু সিংভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী, তিনি পরিষ্কার জানান যে তিনি মনে করিয়ে দেন যে বিচারাধীন বিষয় নিয়ে এর আগেও মিডিয়াতে মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ঠিক এই জায়গায় মামলাটি দাঁড়িয়ে আছে, যেখান থেকে সলিসিটর জেনারেল হস্তক্ষেপ করেন এবং তিনি বলেন যে এই মামলার যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কেন এই ধরনের একটি মামলায় মৌখিক স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ, কেন কোনো লিখিত স্থগিতাদেশ দিল না। সেক্ষেত্রে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অবশ্যই 3 সপ্তাহ পর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো এবং এই গোটা বিষয় নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তাদের ঠিক কি প্রতিক্রিয়া এই ঘটনায় শুনুন। কাজ করেছে সুপ্রিম কোর্ট, যখন মামলার পদ্ধতি প্রকরণ নিয়ে বিরোধ হচ্ছে এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বিচার করে দেবেন, এর মধ্যে বিশেষ বিতর্কের কিছু নেই। সেটা সুপ্রিম কোর্টের কাছে আপাতত বিচার্য নয়। যদি বিচার্য হয় সুপ্রিম কোর্ট তাদের আভ্যন্তরীণ তদন্তে কাজ করবেন। এখন বিচার হবে নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়েছে কি হয়নি, এটাই তো, আর কিছু না। দেখুন, আইনি ব্যবস্থার এই জটিলতা তৈরি হয়েছে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, তাদের ভীত সন্ত্রস্ত করা, তাদের পরিবারকে আক্রমণ করা, বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার মেরে দেওয়া, কোর্ট রুমের মধ্যে বিচারপতিকে ম্যানহ্যান্ডেল করা, শারীরিকভাবে নিগ্রহ করা, এগুলো তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে করে যাচ্ছে। তার সঙ্গে সরকারি শাসক দলের পক্ষ থেকে বিচারপতিদের উপরে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রকাশ্যে। তো এটা তো সম্পূর্ণভাবে একটা সাংবিধানিক সংকট। এরা যে একদিকে আইনের কোনো শাসন নেই এবং তারপরে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে তার জন্য মামলা অন্য কোর্টে চলে যাচ্ছে,
মানুষ কোন কোর্টে মামলা হচ্ছে সেটা জানতে চায় না। মানুষ চায় যে অভিযোগ উঠে এসেছে এবং অত্যন্ত স্পষ্টকাতর, অপরাধী মানুষটাকে চেনেননি। অপরাধ যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে সেটা প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হচ্ছে সেখানে আইনি শিলমোহর লাগানোর প্রয়োজন আছে। কোন বিচারপতি যদি স্পষ্ট কথা স্পষ্টভাবে কোর্টরুমের মধ্যে বলেন, তিনি যদি সরকারকে তার সমস্ত গাফিলতি, তার ব্যর্থতা, তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং কোন নির্দেশ দেন, তো স্বাভাবিকভাবেই সরকার বা সে শাসক দল সেটা মেনে নিতে পারছে না। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করছি, কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির সংঘাত, মেডিকেলের শংসাপত্র, দুর্নীতি সংক্রান্ত মামলার সব শুনানি হবে সুপ্রিম কোর্টে। হাইকোর্ট থেকে মামলা সরল সুপ্রিম কোর্টে, 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টের ফের শুনানি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতির সংঘাত, ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরে গিয়েছে, 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পরবর্তী শুনানি। গোটা বিষয়টাই আপনার কি পর্যবেক্ষণ? পর্যবেক্ষণ কিছু না, কোর্ট তার বিরুদ্ধে যেটা করার সেটা করেছে। অভিযোগগুলো উঠেছিল খুব গুরুতর অভিযোগ, সেগুলো যদি সত্যি হয়ে থাকে আমাদের বিচার ব্যবস্থার জন্য খুব একটা বাজে প্রেসিডেন্ট। সেই ক্ষেত্রে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এটা শুনছে। তারপরে আজকে যা ঘটনা প্রবাহ ছিল, সরকারের তরফ থেকে সব মামলা সরিয়ে দেওয়ার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সেটা সুপ্রিম কোর্টে যে আবেদন, সেটাতে খুব সুপ্রিম কোর্ট করে কর্ণপাত করেনি। তো এটা কোর্টের বিষয়, কোর্টের মামলায় হিয়ারিং হয়েছে, এই নিয়ে আলাদা করে বক্তব্যের কোনো জায়গা নেই। দেখা যাক আলটিমেটলি ফাইনাল আউটকাম কি হয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আইনজীবী কৌস্তব বাগচি কথা বলছিলাম তার সঙ্গে। 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে এবং এই 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব পক্ষকেই এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। অন্যদিকে বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সেন এই মামলার শুনানি করতে পারবেন না, এমনটাও নির্দেশ সুপ্রিম কোর্টের 5 বিচারপতি ডিভিশন বেঞ্চের।